বিদেশ থেকে অর্থ আসা, সেই অর্থ নানা প্রান্তে ছড়ানোর ক্ষেত্রে ইসলামী ব্যাংক ভূমিকা রাখছে এবং সেখানে একেবারে দলের নিয়ন্ত্রণে আছে। সেই জায়গাটা এখন ভাঙতে চাচ্ছে। এটা নিয়ে কিন্তু জামাতের সঙ্গে বিএনপির যে বিরোধ, সেই বিরোধটা লুকানো আর থাকলো না, শেষ পর্যন্ত সংসদে চলে আসলো। প্রধানমন্ত্রী কক্সবাজারের সফরটা গতানুগতিক, খাল খনন বাবার স্মৃতি বিজড়িত সেই খাল তিনি খনন করেছেন। ভালো, এটা বেশ পাতিলি খাল পুনঃখনন করছে, যেটা তার বাবা একসময় করেছিলেন, সেটি তিনি সেই স্মৃতি বিজড়িত খালটি পুনঃখনন করছে। কিন্তু বিষয়টা হলো যে এই কর্মসূচির মধ্য দিয়ে যেমন একবার চাঁদপুরে যাচ্ছেন, রাজশাহী যাচ্ছেন, আবার কক্সবাজার যাচ্ছেন এবং পথে পথে সভা করতে করতে যাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে সরকারি যে কর্মসূচি হোক না কেন, তার মধ্যে মূল একটা বিষয় হচ্ছে যে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানো। কারণ লম্বা সময় ধরে তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তিনি জনগণের সংস্পর্শে আসেননি বা জনগণ আসতে পারেনি। সেই গ্যাপটা তিনি পূরণ করছেন দফায় দফায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। সেই জায়গাগুলোতে তিনি রিচ করছেন, অর্থাৎ দেশের সকল প্রান্তে তিনি যাবেন। এর মধ্যে যে বক্তব্যটা আজকে এসছে যে বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একটা অনুষ্ঠানে বলেছেন যে অলিগারদের ধ্বংস করাই সরকারের মূল লক্ষ্য। অলিগার হচ্ছে যারা মানে ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে, সে ব্যবসায়ী হোক, রাজনীতিক হোক, তারা অর্থাৎ মাফিয়াদেরকে ধ্বংস করতে চান। তো এটাও যেমন একটা রাজনৈতিক বক্তব্য, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিশেষ করে এই অধিবেশন শুরু হইতে না হইতেই একটা বিষয় কিন্তু চলে এসছে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, নাবিল গ্রুপ এবং তাদের টেলিভিশন। সেখানে যে কথাটা বলেছেন যে 22,000 কোটি টাকা নির্বাচনের আগে পরে বিতরণ করা হয়েছে। তার মানে ইসলামী ব্যাংককে ঘিরে কিন্তু একটা নতুন একটা রাজনৈতিক ব্যবধান বা বিভেদ শুরু হয়েছে। এই ইসলামী ব্যাংক নিয়ে একসময় আওয়ামী লীগ মুখোমুখি হয়েছিল জামাত ইসলামীর, এবং সেখানে তার একটা করুণ পরিণতি ছিল যে একটা স্থিতিশীল ব্যাংকটা এমন এক লুটেরা গোষ্ঠীর কাছে দিছে, সেটা একেবারে ধ্বংস হওয়াতে ইসলামী ব্যাংক আবার পূর্ব অবস্থায় ফিরে আসার বাস্তবতা তৈরি হলো। এই নতুন 5ই আগস্টের পর যে নতুন রাজনৈতিক নিয়ন্ত্রণ ব্যাংকের উপর, এটাতে এখন যেই শাসক দল বিএনপি, তারা কিন্তু স্বস্তি বোধ করছে না। তারা মনে করছে যে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডের যে অর্থনৈতিক সূত্রটা বা বলা যায় প্রবাহটা, সেটাকে নিশ্চিত করছে জামাত ইসলাম ইসলামী ব্যাংককে ব্যবহার করে। অথচ ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে, সেখানে সরকারেরও একটা নিয়ন্ত্রণ থাকে, মনিটরিং এর বিষয় থাকে। এখন একটা ব্যাংক যেখানে চিহ্নিত হচ্ছে যে তারা অর্থায়নের ব্যাপারে এবং আর্থিক সরবরাহ, বিদেশ থেকে অর্থ আসা, সেই অর্থ নানা প্রান্তে ছড়ানোর ক্ষেত্রে ইসলামী ব্যাংক ভূমিকা রাখছে এবং সেখানে একেবারে দলের নিয়ন্ত্রণে আছে। সেই জায়গাটা এখন ভাঙতে চাচ্ছে। এটা নিয়ে কিন্তু জামাতের সঙ্গে বিএনপির যে বিরোধ, সেই বিরোধটা লুকানো আর থাকলো না, শেষ পর্যন্ত সংসদে চলে আসলো। হয়তো এইসব পরিস্থিতিকে লক্ষ্য করেই তারেক রহমান বলছেন যে বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আরো একটা গুরুত্বপূর্ণ দেখেন যে সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটিতে আহ্বান করা হয়েছিল বিরোধী দলকে, জামাত ইসলামকে। জামাত ইসলাম বলছে যে না, তারা সেই কমিটিতে যাবে না। অর্থাৎ তাদের দাবি যে জুলাই সনদ অনুযায়ী বা গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে। সংসদে এখন অবস্থিত যে দলগুলো আছে, তারা কমিটি করে তারা প্রস্তাব দেবে, তার আলোকে এটি সংশোধন হবে,
এটি তারা মানবে না। ফলে এখানেও কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়ে গেল। এবং সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি, আরো কিছু কর্মসূচি নিয়ে বিরোধী দল রাজপথে কর্মসূচি করেছে। সেখানে সরকারি দল বাধা না দিলেও তারা মনে করছে যে যে কোনো দুর্বলতার সুযোগ নিয়ে জামাত ইসলাম এনসিপি কে নিয়ে মাঠে আসবে এবং মাঠ সরগরম করবে। সেই কারণে সরকারও প্রস্তুতি নিচ্ছে যে তাদের কোনো অন্যায় দাবি বা অন্যায় কর্মকাণ্ড তারা বরদাস্ত করবে না। এবং ইসলামী ব্যাংকের কারা কারা টাকা নিয়েছে, কোন কোন গ্রুপ, সেগুলি যেভাবে নামটা প্রকাশ করা হয়েছে, তাতে নিঃসন্দেহে জামাতের সাথে বিএনপির সম্পর্কটা ভালো থাকবে না এবং এই বিরোধটা শেষও হলো না, এই বিরোধটা হয়তো চলতে থাকবে। এখন দেখার বিষয় যে তারেক রহমান কি ইঙ্গিত দিচ্ছেন, যে অস্থিতিশীলতা বলতে কোন ধরনের প্রবণতা তিনি মুখোমুখি হচ্ছেন, সেটা হয়তো আরো কিছু ঘটনা সামনে আসলে তখন পরিষ্কার হবে দর্শক।